আপা বোধহয় জানেন না। মানে ওই সময় তো উনারা আসলে পল্টনে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, তখন তো আসলে পল্টনে একটা বোমা মানে বিস্ফোরণ হলেই উনারা তো পালাতেন এবং একটা ককটেল বিস্ফোরণ হলেই উনারা পালাতেন। তো খুব বেশি মানুষ তখন আসলে থাকতেন না। তো ওই কারণে আসলে উনারা জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রজন্ম তৈরি হয়েছে এবং তারা ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসছে। সবাইকে ৩৬ দিনের নেতা ভাবলে খুব ভুল হবে। হ্যাঁ, এইভাবে করে ওনারা কথা বললে এটা খুবই অগ্রহণযোগ্য। ইলেকশন কমিশনের সঙ্গে ৯ দফা দাবি জানিয়েছে জামাত ইসলামী এবং সেই দাবিগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে অতিরিক্ত সচিব নির্বাচন কমিশনের মোহাম্মদ শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা। মনিয়ার সাহেব, আপনি নিশ্চয়ই শুনেছেন জামাত ইসলামের পক্ষ থেকে ৯টা দাবি জানিয়েছে ইসির সঙ্গে, এবং যদিও আলাদা প্রতীকে নির্বাচন হবে, স্থানীয় যে সরকার নির্বাচন সেখানে আসলে ওই অ্যাসোসিয়েশনটা থাকছে না, কিন্তু তারপরও আপনারা নির্বাচনী কৌশল হিসেবে, জাতীয় নির্বাচনী কৌশল হিসেবে ১১টা দল এক হয়েছিলেন। জামাত যে এই দফাগুলো দিয়েছে সেই দফা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এনসিপি কি এগুলোর সঙ্গে একমত? হ্যাঁ, আমি জামাতের এই ৯ দফার বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে ছোট করে প্লিজ, তাহলে একদম ছোট করে। খুব ছোট করে বলছি। সেটা হচ্ছে যে আপা বোধহয় জানেন না। মানে ওই সময় তো উনারা আসলে পল্টনে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, তখন তো আসলে পল্টনে একটা বোমা মানে বিস্ফোরণ হলেই উনারা তো পালাতেন এবং একটা ককটেল বিস্ফোরণ হলেই উনারা পালাতেন। তো খুব বেশি মানুষ তখন আসলে থাকতেন না। তো ওই কারণে আসলে ওনারা জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রজন্ম তৈরি হয়েছে এবং তারা ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসছে। সবাইকে ৩৬ দিনের নেতা ভাবলে খুব ভুল হবে। হ্যাঁ, এইভাবে করে ওনারা কথা বললে এটা খুবই অগ্রহণযোগ্য। এবং বিষয়টা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি সুফিয়া কামাল হলের যখন অনির্বাচনের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে প্যানেল করে আমি কিন্তু কবি সুফিয়া কামাল হলের জিএস এবং ডাকসুর কবি সুফিয়া কামাল হলের জিএস, সেটা আমার খুব ভালো লাগে বলতে। তো এই পরিচয়টা একটু মাথায় রাখা উচিত যখন আমাদের ব্যাপারে কথা বলবে, তখন সবাইকে এক কাতারে ফেললে হবে না। এবার আমি আসি হচ্ছে ৯ দফা, জামায়াতের ৯ দফা যে দাবি, সেটার ক্ষেত্রে এটা আসলে জামায়াতের পক্ষ থেকে তারা এটা দলগতভাবে দলীয়ভাবে সেই এই ৯ দফা দাবি দিয়েছে। এখানে আমরা কিছু দাবির সাথে একমত, যেমন দলীয় যে কি বলে নির্বাচন কমিশনার হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে শামসুল, উনি তো আসলে বিএনপি একজন মানে কর্মী বললে ভালো হয় আর কি। তো এই ধরনের বিতর্কিত লোকজনকে যখন আসলে নির্বাচন কমিশনার হিসেবে তারা নিয়োগ করে, এবং সেটার বিরুদ্ধে তো অবশ্যই আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছি। এবং এখানে কিছু কিছু আছে যেটা হচ্ছে যে কারা নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগের যারা আসলে পতিত ফ্যাসিবাদী এই পুরো ইয়ের সাথে কাঠামোর সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে নেই, এবং তারা যদি এমন হয় যদি আওয়ামী লীগের রাজনীতির সাথে নেই এবং তারা আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে? সেখানে কোনো বাধা থাকবে না? যাদের বিরুদ্ধে কোন ধরনের, দেখেন স্থানীয় সরকার নির্বাচনটা দল হিসেবে হয় না। স্থানীয় সরকার নির্বাচন হয় হচ্ছে একেবারে এলাকা ভিত্তিক জনপ্রিয়তা থেকে, এবং এখানে যেহেতু কোনো দলীয় প্রতীক এবার থেকে থাকবে না, সুতরাং সেই জায়গা থেকে কেউ যদি ছাত্র হত্যার সাথে জড়িত না থাকে, সে যদি আসলে মানে আওয়ামী লীগের সংগঠনের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক না হয়, বা সরাসরি আসলে এই আওয়ামী লীগের সাথে যুক্ত না হয়, যে কোনো ইন্ডিভিজুয়াল যদি হয়, সেক্ষেত্রে তো আসলে কোনো বাধা থাকার কথা না। কিন্তু এই আমার হাতে মানে সময়টা কম, আমি সবগুলো মন্তব্য নিতে চাই। আপনি ছোট করে আরেকটা বলবেন যে এমপিভুক্ত শিক্ষকদেরকে অনবোর্ড করার কথা বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে, আপনি এটার সাথে একমত কিনা? জি না, এটার বিষয়ে আমাদের দলীয়ভাবে আসলে আলোচনা করার সুযোগ হয় নাই। আর এটা যেহেতু জামায়াতের পক্ষ থেকে, এবং এছাড়া তো লেভেল প্লেইং ফিল্ড সহ আরো বেশ কিছু ভোটার তালিকা হালনাগাদকরণ এবং এই বিষয়গুলো এখানে আপনারা এখনো ডিসিশনটা দিতে পারেননি, এখনো আমাদের ডিসিশন নিতে পারি। জি হেলেন জেন খান, একটু চট করে বলে দেবেন। প্রথম কথা হচ্ছে যে আমি জানি ওটা নিয়ে আপনি বলবেন, ওইটার পাশাপাশি আগে এটা একটু বলবেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যিনি স্পষ্ট, হ্যাঁ, নির্বাচনী আসন পুনর্নির্ধারণ কমিটি যিনি ছিলেন, তিনি কিভাবে আসলে অতিরিক্ত সচিব হতে পারে? জি প্রথমটাই দিয়ে শুরু করি। আমরা পালানোর এই শব্দটা বিএনপির সাথে যায় না, এটা শুধু তাদের মুখেই মানায় যারা গুপ্ত অবস্থায় ছিল। এবং আপনি জানেন যে বিএনপি ছাত্রদল বারবার করে আনচ্যালেঞ্জ কোনো কিছু যেতে দেয় নাই। বিএনপি আনচ্যালেঞ্জ এই 17 বছর কোনো কিছু যেতে দেয় নাই। এবং যারা ওই সময় মানে ছলে থেকেছে, যারা ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে পেরেছে, তারা ওই ছাত্রলীগের ওই যে বলে না লুঙ্গির নিচে থেকেছে, ওইটাই কিন্তু করেছে। কাজে তাদের ক্ষেত্রে এইসব গুপ্ত কিংবা পালানো এগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বিএনপি কিংবা ছাত্র দলের ক্ষেত্রে কখনো পারলো না। কারণ দিনের আলোর মতো স্পষ্ট প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ করেছে, প্রত্যেকটা অন্যায়ের মুখোমুখি হয়েছে। সেই কারণেই ৩৬ জুলাইতেও কিন্তু আপনি জানেন
বিএনপির 425 জন নেতাকর্মী কিন্তু জীবন দিয়েছে। কাজেই আর এই 17 বছর তো হাজার হাজার না, লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের মনিয়া দিয়েছে। সাহেবের আপত্তির জায়গা ছিল কি আপনি তরুণদের দলটাকে কি 36 দিনের দল বলবেন, সেটা বলতে পারেন কিনা? কাজেই বিএনপির একদম ক্ষেত্রে পারে এই না। ধরনের অপপ্রচার কিংবা এই ধরনের বক্তব্য বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য না, নাম্বার 1। যেটা নাম্বার সবাই 2 হলো জানে। যে আপনি অতিরিক্ত সচিব দিন, দেখেন শামসুল আলম উনি খুবই নির্যাতিত, নিপীড়িত এবং দীর্ঘ 17 বছর ওনাকে যেইভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছে, চাকরি থেকেই করা হয়েছে এবং সব মিলিয়ে, এবং তিনি একজন দক্ষ, আমি যতদূর জানি রাজনৈতিক বিএনপি রাজনীতির সাথে জড়িত বলা যেতে পারে না, উনি কখনোই এই যে বিএনপি রাজনীতির নির্বাচনে সাথে- আসন পুনর্নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। আসল পুনর্নির্বাচন এটা কিন্তু অরাজনৈতিক লোকজনকে নিয়েও করা আচ্ছা, হয়েছে। আচ্ছা, আচ্ছা, কাজে বুঝতে সেখানে কিন্তু উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমরা অনেকে সাজেশন নিয়েছি, সেই সাজেশন নেওয়ার ক্ষেত্রে তাকে করা হয়েছে, ওখানে আনা হয়েছে। কিন্তু উনি কিন্তু বিএনপির কোনো পদ পজিশনে এটা দেখাতে পারবেন না, উনি কোনোদিন এটা করেছেন। কাজেই এখন যারা এই দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হলেন, আবার এখন তারা আবারও নির্যাতনের শিকার হবেন, তাদেরকে উপরে ইনজাস্টিস হবে, এটা তো হতে পারে না। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি জাস্টিস। এবং আপনারা জানেন যে এই আমাদের মূল যেটা 36 জুলাই যেটা হয়েছিল, যে একটা মানে সমন্বয়, অল আর ইকুয়াল, এরকম একটা তাই তো সেখানে উনি কেন হবে, ইনজাস্টিসের শিকার হবে? কাজেই আমি মনে করি এটা জামাত ইসলামের একটা অন্যায় দাবি। এবং জামাত ইসলাম আমরা জানি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত ইসলাম কি করেছে। আরেকটা বিষয় তো আপনি নিয়েই আসলেন না, সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে এই যে সালাউদ্দিন আম্মার নামে যে ছেলেটা বেলচা নিয়ে যেইভাবে ঘটনা ঘটালো, তারপরে আপনার এটা নিয়ে এখন না কথা বলি, কারণ আমার হাতে সময়টা নেই আচ্ছা, এবং ঠিক আছে, ওনার আমি পক্ষে কথা কিন্তু বলার মতো এই কেউ নাই এখানে। বিষয়গুলোও কিন্তু অ্যাড্রেস করা হ্যাঁ, দরকার। আপনি এটাও আমি স্পষ্ট মনে করেছেন। করি এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ কিন্তু গড়ে একদম। তুলতে পারবো না। আমি একটু কাগজে আপনার মতামত একটু মতামত একটা দিতে চাই, শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরা, আমি এটাই তো আসছিলাম। জি জি। হ্যাঁ, কেন তারা নির্বাচন করবে? তারা নির্বাচন করবে, আবার ওদিকে ছেলে মেয়েদের লেখাপড়া করাবে, তাই না? একই সঙ্গে দুইটা কাজ কি হয়? আপনার একটা হচ্ছে একেবারে সৃজনশীল কাজ, যেটার সঙ্গে কোনো মতেই কম্প্রোমাইজ করা যাবে না। নির্বাচনে ভোট দেন। হ্যাঁ, কারা জাতীয় নির্বাচন ভোট তো দিবে। কেন একজন শিক্ষক যার মূল কাজই হচ্ছে, দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো, এবং অন্তত সেই জায়গায় আপনি বলতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন যে তাদের তো বেতন কড়িপত্র একটু হয়তো কম টম আছে এরকম, কিন্তু এখন যে দেখেন আপনি কোনো একটি জায়গায় কোনো একজন শিক্ষক কম বেতন পান না, এমপিওভুক্ত, রাইট। এবং কলেজের টিচাররা কি করেন? আমি জোর দিয়ে বলতে পারি, কলেজের টিচাররা কি করেন? তার একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টের হয়তো দুইটা ক্লাস থাকে, এই ক্লাসের পরে তাকে কিন্তু আর কলেজে পাওয়া যায় না, সোজা চলে যায় তার একটা না কোচিং না, এর বেশিরভাগই দেখবেন আপনি হয় সিমেন্টের ব্যবসা আছে, না রডের ব্যবসা আছে, না হলে কোনো জায়গায় জমির ব্যবসা আছে, এইরকম এই কাজগুলোই করে বেড়ায়। এইগুলো বন্ধ করা উচিত, কেননা তাকে তো সরকার রাজস্ব খাত থেকেই বেতনটা দিয়ে থাকে, কেন তাকে এই আরেকটা কাজ করতে দিবে? এবং কোচিং তো করতেই দেওয়া উচিত না, এবং এটাও না। আমি এই কারণে মানে ঘোরতর আপত্তি জানাই যে কেন তারা এই এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে আসার ব্যাপারে এই দাবিটা তুলছে। শামসুল আলম শোনেন, শামসুল আলম হচ্ছে খুবই মানে একটা ব্রিলিয়ান্ট অফিসার, আমি জানি, এবং দীর্ঘদিন ধরে দেশে নাই, ছিলই না, এবং বেশিরভাগ সময় লেখালেখির মধ্যেই বেশি ব্যস্ত ছিল। আচ্ছা, তার নিয়োগটা নিয়ে আপত্তি তুলছে, বুঝতে পারছেন? কারণটা তো জানেন। আচ্ছা, উনি বিএনপি যে আসন নির্ধারণ ছিল, একটা ব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা, আপনি জানেন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তিনিও কিন্তু একেবারে জামাতের রোকন, কিন্তু বুঝতে দিতেন না, এই যে গুপ্তভাবে থাকে, এবং এদের কাজই হচ্ছে। এবং আপনি সেক্রেটারি লেভেলের যারা সেক্রেটারিয়েটে যায়, যারা জানে প্রশাসনে কাকে কোথায় বসিয়েছে, সব কিন্তু জানে, এবং এই গত 2 বছর ধরে তারা 2 বছর না 1.5 বছর ধরে তারা এই কাজটা করেছে, এবং বুঝতে দেয় না। আমি বলি আপনাকে, সেই সমস্ত জায়গায় যেভাবে নিয়োগগুলো হয়েছে, এখনো যদি দেওয়া হয়, ইউনিভার্সিটিতে একটা সুবিধা হলো
যেহেতু অটোনোমাস বডি, ওখানে একবার নিয়োগ দিয়ে দিলে পরে এগুলো আর বাতিল করা যায় না। এবং গুনে গুনে এই যেমন চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী এটা তো ইউনিভার্সিটি, হয়ে গেছে, না, এটা তো এটা হয়ে হয়ে গেছে, গেছে না, কিন্তু আমি এইগুলো আচ্ছা আপনি ওইগুলোকে কোনোদিন অ্যাড্রেস করেন নাই। ওইগুলোকে যদি করতেন তাহলে আর পরবর্তীতে এই সমস্ত রাজনীতির কথাগুলো আসতো ওইগুলো না। অ্যাড্রেস করতে গেলে আমাদেরকে ইন্টার্ম গভর্নমেন্ট আমলে চলে যেতে হবে। না, ইন্টারিম গভর্নমেন্ট যখন হয়েছিল, জি। এই কেউ মুনিরা শারমিন তো বলতে পারবেন না হয়তো ওভাবে, যারা এটা নিয়ে খেলাধুলা করেছিল তাদের তো বোঝা উচিত ছিল যে কারা করছে এগুলো। যখন একজন ভিসিকে সরানো হচ্ছে, সাথে সাথে জামাত কি করছে, আপত্তি দিচ্ছে, তাহলে বুঝতে হবে সে যদি থাকতো 4 বছরের মেয়াদে, তাহলে জামাতের পারপাসটা সার্ভ হয়ে যেত। এখন যখন চেঞ্জ করা হচ্ছে তখন কিন্তু প্রতি জায়গায় তারা আপত্তিগুলো দিচ্ছে। এইগুলো কাজগুলো করছে যখন, তখন কিন্তু আর কোনো দখলের কথা আসে না, কেউ বলে না। মুনিরা শারমিনকে আমি বলছি না, তার কারণ হলো তারা এই প্রক্রিয়ার মধ্যেই তারা ছিল না। যারা ছিল তারা ঠিকঠাক মতোই কাজ করে গেছে। এবং এই যে কিছুক্ষণ আগে মনে হয় আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে ছাত্রদল আর এই যে এনসিপি কি সমান তালে যাচ্ছে কি যাচ্ছে না, দ্বৈরথ না, তা না। কারণ এখানে আপনি দেখবেন যে ছাত্র শিবিরকে বরং নিয়ে আসতে পারেন, ছাত্রদল এবং ছাত্র শিবির তো বিভিন্ন জায়গায় তারা রাজনীতি যেভাবে করে আসছে, এই যে রাজশাহীর কথাটা বলা হলো, আসলে ওই সালাউদ্দিন আহমদ কোন দলের এটাও কিন্তু পরিষ্কার না, এটা পরিষ্কার আচ্ছা, না। আমাদের সুযোগ থাকলে আমি সালাউদ্দিন আহমদের দীর্ঘ আলাপ করতাম, কারণ কিছু কিছু ক্যারেক্টার আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আহমদ, তাদেরকে একটু লম্বা আলোচনা করার সময় লাগে। অনেক ধন্যবাদ মনিরা শারমিন, আপনাকে একটা লম্বা সময় ছিলেন এবং আপনার কাছ থেকে আপনার ব্যাখ্যাগুলো একটু পেলাম, যেটা নিয়ে একটু কথা বলার সুযোগ হলো। সামনে করে আজ নিশ্চয়ই আবার আপনার সঙ্গে কথা হবে।